এটি হল B2 স্পিরিট। এটিকে কৌশলগত বোমা হামলার জন্য অগ্রদূত হিসেবে তৈরি করা হয়েছিল এবং এটি একটি উচ্চ প্রবেশযোগ্যতা সম্পন্ন বোমারু বিমান যা B1 ল্যান্সার এবং শেষ পর্যন্ত কোল্ড ওয়ার যুগের বিশাল বোমারু বিমান বোয়িং B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস এর পথ সুগম করার জন্য ডিজাইন করা হয়েছিল। B2 স্পিরিট তার অনন্য ডানা কাঠামো দিয়ে তার মিশন পূর্ণ করে, যা রাডার সিগন্যালকে বিচ্যুত করে যখন এর পেইন্ট রঙের প্রলেপ অবশিষ্ট রাডার সিগন্যালগুলোকে শোষণ করে, সেগুলোকে তাদের উৎসে ফেরত পাঠানোর পরিবর্তে, যা এর স্টিলথ ক্ষমতাকে উন্নত করে। এটি আরও বিশ্লেষণ করলে দেখা যায় বিমানটি টাইটানিয়াম গ্রাফাইট ইপক্সি, গ্লাস ফাইবার পলিমিড, গ্রাফাইট পলিমিড এবং গ্লাস ফাইবার ইপক্সি এর মতো উপকরণগুলির সংমিশ্রণে গঠিত, বিশেষত সামনের ধার এবং ডানার ডগায়। তবে এর আপাতদৃষ্টিতে নরম বাইরের ত্বক দ্বারা বিভ্রান্ত হবেন না। পৃষ্ঠের নিচে রয়েছে উচ্চ শক্তির ইস্পাতের পাঞ্জর দিয়ে তৈরি একটি শক্তিশালী কাঠামো, যা ডানাকে প্রয়োজনে ফ্লাইটের সময় বাঁকতে এবং নমনীয় হতে দেয়। এর স্টিলথ প্রোফাইল আরও বজায় রাখতে এবং এর তাপ স্বাক্ষর কমাতে ইঞ্জিনগুলি বিমানের কাঠামোর গভীরে লুকানো আছে। তারা সামনে থেকে বায়ু টেনে নেয় এবং শুধুমাত্র সামান্য উষ্ণ বাতাস নির্গত করে, যা এই তাপসন্ধানী ক্ষেপণাস্ত্রগুলিকে ন্যূনতম তাপীয় স্বাক্ষরের কারণে বিমানটিকে আঘাত করা থেকে বিরত রাখে। 3 দশক পরে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন তৈরি করা B-128 টেপো এর অনুমোদন দিয়েছে, যা উল্লেখযোগ্যভাবে ছোট। এটিকে একজন গড় উচ্চতার মানুষের পাশে রাখলে আমরা আকারের পার্থক্যটি লক্ষ্য করতে পারি। নতুন B-128 রেডার আধুনিক বিমান বিধ্বংসী সিস্টেমের বিরুদ্ধে তার টিকে থাকার ক্ষমতা বাড়াতে এবং এর রাডার ক্রস সেকশন আরও কমাতে উন্নত স্টেলথ প্রযুক্তি ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। B2 স্পিরিট এর ককপিটটি ছোট, যেখানে কমান্ডার এবং পাইলট পাশাপাশি বসেন। মজার বিষয় হল বিমানটি ইজেকশন সিট দিয়ে সজ্জিত। জরুরি অবস্থায় প্রতিরক্ষামূলক কভারগুলি খুলে যায়, যাতে প্রয়োজনে ক্রু সদস্যরা $1 বিলিয়ন বিমানটি নিরাপদে প্রতিত্যাগ করতে পারে। ককপিটে উন্নত এভিয়নিক সিস্টেম রয়েছে এর মধ্যে অন্তর্ভুক্ত একটি ফিউল কন্ট্রোল সিস্টেম, জ্বালানি নিয়ন্ত্রণ ব্যবস্থা, একটি অ্যাটিটিউড ডিসপ্লে ইউনিট, অবস্থান নির্দেশক একক, ওয়েপন কন্ট্রোল সিস্টেম, অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, একটি টেরেন ফলোয়িং রাডার, ভূখণ্ড অনুসরণকারী রাডার। একসাথে এই প্রযুক্তিগুলি পাইলট এবং কো পাইলটকে অন্ধকারের মধ্যে বা ডেড জোন সহ এলাকায় বিমানটি নেভিগেট এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম করে। অন্ধকার স্থান ব্লাইন্ড স্পটের কথা বলতে গেলে B2 স্পিরিট সম্পর্কে সামান্য ইতিহাস। এপি বিপ্লবী প্রকৌশলী জ্যাক নর্থরপ এর নকশা থেকে এসেছে, যিনি উড়ন্ত ডানা ফ্লাইং উইং বিমান আবিষ্কার করেছিলেন। এই নকশাটি প্রথম 1919 সালে একটি উড়ন্ত ডানা বিমান হিসেবে চালু হয়েছিল। দুর্ভাগ্যবশত এটি তখন প্রত্যাখ্যাত হয়েছিল, কিন্তু নর্থরপের ফ্লাই বাই ওয়ার প্রযুক্তি স্থিতিশীলতা ব্যবস্থার অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিল। এই সিস্টেমগুলির জন্য ধন্যবাদ। B2 স্পিরিটের মতো সহজাতভাবে অস্থির বিমানগুলি প্রচলিত বিমানের মতো উড়ানো যেতে পারে। আসুন B2 স্পিরিট এর কাঠামোর দিকে নজর দেওয়া যাক। সামনে রয়েছে কম্পোজিট উইং টেপ। এই অংশে ডানার বাইরের অংশের পাঞ্জার অন্তর্ভুক্ত। 2টি সমন্বিত জ্বালানি ট্যাঙ্ক প্রায় 16,700 পাউন্ড, যা প্রায় 75,000 কিলোগ্রাম জ্বালানির সমান, যা একটি উল্লেখযোগ্য পরিমাণ। শুধু একটি ছোট তুলনা, এই বিমানটির জ্বালানি ভাণ্ডার 2টি ট্যাঙ্কার ট্র্যাক ভর্তি করতে পারে, যা এটিকে একটি অবিশ্বাস্য গ্যাস খাদক যন্ত্রে পরিণত করে। আরও পিছনে জ্বালানি ট্যাঙ্কের আরেকটি অংশ রয়েছে। এই জ্বালানি ট্যাঙ্কগুলি বিশেষভাবে রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রবেশ করার জন্য ডিজাইন করা হয়েছিল, প্রায় 27,900 মাইল, যা 11,000 কিলোমিটার। উপরন্তু এর ঘূর্ণায়মান এয়ার রিফুয়েলিং সিস্টেমের রোটেটিং এয়ার রিফুয়েলিং সিস্টেম জন্য ধন্যবাদ, যা এখানে দেখানো হয়েছে। এটি রাডারে ধরা না পড়ে শত্রু লাইনের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে পারে। এটি বোয়িং KC-375C স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমান ব্যবহার করে। এর পরিসীমা 12,000 মাইল পর্যন্ত বাড়িয়ে তোলে এবং এটি 54 ঘন্টা বাতাসে থাকতে পারে। এটি প্রায় 2 দিন আকাশে থাকা, যা একটি অসাধারণ ইঞ্জিনিয়ারিং কীর্তি। এই সমস্ত জ্বালানি 4টি জেনারেল ইলেকট্রিক F101 টার্বো ইঞ্জিনদার 10 পাউন্ড থ্রাস্ট তৈরি করে, যার প্রত্যেকটি 27,300 পাউন্ড থ্রাস্ট তৈরি করে। পাশ থেকে একবার দেখা যাক। আপনি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি এয়ার ফ্রেমের গভীরে লুকানো আছে
এবং সামনেও পিছনে একটি এস বক্রতা বৈশিষ্ট্যযুক্ত। এটি তাপ স্বাক্ষর হ্রাস করার পদ্ধতি। সাকশনের সময় ফ্যান রোটার থেকে বাতাস টেনে নেওয়া হয়, যা নিম্ন চাপ এবং উচ্চ চাপ উভয় কম্প্রেসারে শক্তিশালী সংকোচন কম্প্রেশনের মধ্যে দিয়ে যায়। যখন বাতাস দহন চেম্বারে কম্বাস্টন চেম্বারে প্রবেশ করে তখন জ্বালানি ইনজেকশন হয়। এই প্রক্রিয়াটি জ্বালানি এবং বায়ুর অবিচ্ছিন্ন দহন তৈরি করে, যার তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াসের কম বা বেশি হয়। ফলস্বরূপ তাপ গ্যাসকে প্রসারিত করে, যাতে এটি উচ্চ শক্তিতে দহন চেম্বার থেকে বেরিয়ে আসে এবং উচ্চ এবং নিম্ন চাপ উভয় টারবাইন দিয়ে প্রবাহিত হয়। এর ফলে টারবাইন ব্লেডগুলি ঘুরতে থাকে। এই প্রক্রিয়া দ্বারা প্রকাশিত শক্তি কম্প্রেসর এবং ফ্যান উভয়কেই চালিত করে, যার ফলে থ্রাস্ট তৈরি হয়। স্মরণ করিয়ে দিচ্ছি, B2 স্পিরিট আফটারবার্নার ব্যবহার করে না, কারণ একটি স্টিলথ বোমারু বিমান হিসেবে এটিকে তার তাপ স্বাক্ষর কমানোর জন্য গতিতে আপস করতে হবে। ইঞ্জিন থেকে নির্গত গ্যাসগুলি এয়ারফ্রেম ছেড়ে যাওয়ার আগে পরিবেষ্টিত বাতাসের সাথে মিশ্রিত হয়। এটি নির্গত গ্যাসের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এবং এইভাবে তাপ স্বাক্ষর হ্রাস করে, যা এই স্টিলথ বোমারু বিমানটিকে যতটা সম্ভব অশনাক্তযোগ্য থাকতে সাহায্য করে। একটি প্রচলিত বিমানের জন্য এটির প্রতিটি দানার ডগায় অ্যারন এলারন্স থাকে, যা বিমানটিকে ঘোরানোর জন্য বিপরীত দিকে চলে। এছাড়াও এটির পিছনের অংশে এলিভেটর রয়েছে, যা পিচ মুভমেন্টকে প্রভাবিত করে এবং রুডার রাডার বা ঘূর্ণন মুভমেন্টকে নিয়ন্ত্রণ করে। তবে আমরা যদি B2 স্পিরিটটিকে ঘনিষ্ঠভাবে দেখি, তবে এটির একটি স্ট্যান্ডার্ড বিমানের মতো এই সমস্ত নিয়ন্ত্রণ পৃষ্ঠতল নেই। আপনি লক্ষ্য করবেন যে সামনের ধারে কোনো স্ল্যাটস নেই। বিশাল ডানা, যা মূলত পুরো বিমানটিকে অন্তর্ভুক্ত করে, নিজেই যথেষ্ট উত্তোলন লিফট তৈরি করে। পরিবর্তে B2 স্পিরিটের বাইরের এলেভন্স রয়েছে, যা এখানে বিভক্ত ব্রেক রাডারের স্প্লিট ব্রেক রাডার কাছে অবস্থিত। মাঝের এলেভন এবং ইঞ্জিনের আউটলেটের কাছে ভেতরের এলেভন রয়েছে। নিয়ন্ত্রণ পৃষ্ঠতলগুলি পুরো ক্ষেত্র জুড়ে ছড়িয়ে আছে এবং একটি একক ইউনিট হিসাবে স্বাধীনভাবে চলাচল করে। তারা ঘূর্ণন রোল মুভমেন্ট নিয়ন্ত্রণ করতে বিপরীত দিকে চলতে পারে এবং একসাথে পিচ মুভমেন্ট নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়াও তারা এমন কৌশলগুলির জন্য উভয়ের সংমিশ্রণ ব্যবহার করে, যার জন্য একই সাথে কিছুটা ঘূর্ণন এবং পিচ মুভমেন্টের প্রয়োজন হয়। যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে, প্রায় প্রতিটি বিমানের একটি রুডার এবং এলিভেটর রয়েছে বিমানটিকে ঘোরানো এবং স্থিতিশীল করার জন্য। তবে B2 স্পিরিটের এর কোনোটি নেই, কারণ যে কোনো উল্লম্ব কাঠামো রাডার তরঙ্গ প্রতিফলিত করবে। এই কারণেই এপিকে লেজে কোনো উল্লম্ব স্টেবিলাইজার বা রুডার ছাড়াই তৈরি করতে হয়েছিল। পরিবর্তে উড়ন্ত ডানার দিক নির্দেশক স্থায়ী স্থিতিত্ব এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করতে স্প্লিট রাডার কৌশল ব্যবহার করা হয়। তবে এর একটি সমস্যা আছে। প্রচলিত রাডারের বিপরীতে ছোট বিচ্যুতি কোণে স্প্লিট রাডারের নিয়ন্ত্রণ দক্ষতা সাধারণত কম হয়। এই কারণেই অন্যান্য সামরিক বিমানের তুলনায় B2 স্পিরিট খুব ধীরে ধীরে ঘোরে। প্রতিটি স্প্লিট রাডার দুটি পৃথক প্যানেল নিয়ে গঠিত, যা বিপরীত দিকে উল্লম্বভাবে সুইং করে। যখন বাম দিকে রাডারটি খোলে তখন এই বায়ু প্রতিরোধ তৈরি করে এবং B2 স্পিরিটকে খোলা রাডারের দিকে বাম দিকে বেঁকে যেতে বাধ্য করে। একই প্রভাব বিপরীত দিকের ডান রাডারের সাথে ঘটে। ককপিটে যা ঘটে, যখন পাইলট বাম রাডার প্যাডেল টিপে বাম রাডার খোলে, যার ফলে বিমানটি বাম দিকে বেঁকে যায়। যখন পাইলট ডান রাডার প্যাডেল টিপে ডান রাডার খোলে, যার ফলে বিমানটি ডান দিকে বেঁকে যায়। B2 স্পিরিটের কম্পোজিট উপাদানকে বেশ কয়েকটি অংশে বিভক্ত করা যেতে পারে। এখানে আমরা লক্ষ্য করি যে সমস্ত প্রান্ত গ্লাস ফাইবার গ্লাস রিইনফোর্সড ইপক্সি দিয়ে তৈরি, যা রাডারকে প্রতিফলিত করে। যখন দানার বেশিরভাগ অংশ প্রধানত গ্রাফাইট ইপক্সি দিয়ে তৈরি। মজার বিষয় হল, বেসের ম্যানস চিফ স্টেশন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। যেহেতু এই অঞ্চলগুলিকে ইঞ্জিন থেকে প্রচুর তাপ সহ্য করতে হয়, তাই সেগুলি টাইটানিয়াম দিয়ে তৈরি, যা একটি অত্যন্ত শক্তিশালী এবং ব্যয়বহুল উপাদান। সবশেষে আমাদের কাছে রয়েছে গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিয়েথ, একটি বিচক্ষণ উপাদান যা তাপ সহ্য করে। লেবেলিং এবং এটিকে আরও ভালোভাবে কল্পনা করার জন্য বরাদ্দ করা অংশগুলির সাথে পুরো জিনিসটি দেখতে এরকম। আসুন $1 বিলিয়ন রাডার পেইন্ট প্রযুক্তির দিকে নজর দেওয়া যাক, যা এখনও গোপনীয় হিসাবে শ্রেণীবদ্ধ, কিন্তু বিমান চালনা বিশেষজ্ঞরা এ বিষয়ে বলছেন তা এখানে। এটি রাডার অ্যাবজর্বেন্ট মেটেরিয়াল, যা র্যাম নামেও পরিচিত, ব্যবহার করে। র্যাম হল একটি পলিমার ভিত্তিক উপাদান যা F-22 র্যাপ্টর এবং F-35 লাইটনিং টু এর মতো স্টিল সামরিক বিমানের পৃষ্ঠে প্রয়োগ করা হয়। এখন যদি আমরা এই দানবের পেটের দিকে তাকাই এবং বম্বে ডোর খুলি, তাহলে এই অস্ত্র অ্যাডাপ্টার হ্যাঙ্গারটি রয়েছে, যা এই বোমারু বিমানটিকে এত বিশেষ করে তোলে। B2 স্পিরিট ছোট দেখালেও এটি প্রায় 80 মার্ক -82 বোমা ধারণ করতে পারে, যার ওজন 500 পাউন্ড। হ্যাঁ, এই 80টি অস্ত্রই এই অস্ত্র অ্যাডাপ্টারের মধ্যে ফিট করে, মোট প্রায় 40,000 পাউন্ড, যা প্রায় 18,000 কিলোগ্রাম ফ্রি ফল গ্র্যাভিটি ওয়েপন সিস্টেমের সমতুল্য। মিশনের উপর নির্ভর করে B2 স্পিরিট এই ঘূর্ণায়মান অস্ত্র ব্যবস্থায় সুইচ করতে পারে এবং প্রায় 16টি AGM-158 ক্ষেপণাস্ত্র বহন করতে পারে,
যার প্রতিটির দাম প্রায় 1.5 মিলিয়ন হতে পারে। যখন প্রস্তুত থাকে, একটি B2 স্পিরিট বিচক্ষণতার সাথে এই অস্ত্র পেলোড ফেলে দিতে পারে। AGM ক্ষেপণাস্ত্রগুলি তাদের ডানা উন্মোচন করে লক্ষ্যের দিকে উড়ে যায় এবং 230 মাইল অর্থাৎ প্রায় 336 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আসুন দেখা যাক এটি কিভাবে কাজ করে। ধাপ 1, বোমা ড্রপিং প্ল্যাটফর্ম। দ্য বম ড্রপিং প্ল্যাটফর্ম, যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে, একটি B2 স্টেলথ বোমারু বিমান খুব উচ্চতায় উড়ে। যখন বিমানটি তার নির্দিষ্ট স্থানে পৌঁছায় এবং পরিস্থিতি অনুকূল হয়, তখন এটি এই বিশেষ মার্ব অস্ত্র ব্যবস্থাটি ফেলে দিতে পারে। বোমাটি নির্ভুলতার জন্য ডিজাইন করা হয়েছে এবং পতনের উচ্চতা এর গতিপথ এবং কার্যকারিতার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধাপ 2, লক্ষ্যে নির্ভুলতা। দ্য টার্গেট অ্যাকুরেসি। বোমাটি অত্যাধুনিক নির্দেশিকা প্রযুক্তি দিয়ে সজ্জিত, যার মধ্যে রয়েছে GPS এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমস, যা সামরিক স্যাটেলাইট। ধাপ 3, গতিপথ সমন্বয়। দ্য ট্র্যাজেক্টরি অ্যাডজাস্টমেন্ট। নিয়ন্ত্রণ তথ্য এবং ডেটা, তারপরে বোমার পিছনের অংশে থাকা 4টি গ্রিড মোটর ফিনস প্রেরণ করা হয়। এই ফিনগুলি রিয়েল টাইমে নড়াচড়া করতে এবং সামঞ্জস্য করতে পারে, যা বোমাটিকে মাধ্যাকর্ষণের অধীনে নামার সময় তার গতিপথ সংশোধন করতে দেয়। এই সমন্বয়গুলি অপরিহার্য কারণ অস্ত্রটির গতিপথ পরিবর্তন করার জন্য কোনো ইঞ্জিন নেই। পরিবর্তে এটি তার গতিপথ নিয়ন্ত্রণ করতে এই ফিনগুলি নড়াচড়া এবং উচ্চতার পার্থক্যের উপর নির্ভর করে। এই কারণেই বোমাটিকে খুব উচ্চতা থেকে ফেলতে হবে, যাতে এটি তার গতিপথ নির্ভুলভাবে সামঞ্জস্য করার জন্য যথেষ্ট সময় এবং দূরত্ব পায়। ধাপ 4, প্রভাব এবং অনুপ্রবেশ। ইম্প্যাক্ট অ্যান্ড পেনেট্রেশন। ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর নামে পরিচিত বোমাটির ওজন প্রায় 30,000 পাউন্ড, অর্থাৎ প্রায় 14,000 কিলোগ্রাম। যখন এটি তার লক্ষ্যে আঘাত করে, তখন এটি প্রচণ্ড বলের সাথে আঘাত করে। বাংকারের মত শক্ত কাঠামোতে গভীরভাবে প্রবেশ করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রভাবের ফলে সৃষ্ট শক্তি বোমাটিকে রিইনফোর্সড কনক্রিটে 200 ফুট গভীর পর্যন্ত প্রবেশ করতে দেয়। এইভাবে এটি নিশ্চিত করে যে এটি সর্বাধিক প্রভাবের জন্য যেখানে নির্ধারিত ঠিক সেখানেই তার পেলড পৌঁছে দেয়। কিন্তু কেন আমাদের B2 বোমারু বিমানের প্রয়োজন, যখন আমাদের কাছে ইতিমধ্যে আমাদের বর্তমান ভিডিও থেকে B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস এবং B-1 লান্সার রয়েছে? আসুন দেখা যাক এটি কিভাবে কাজ করে। প্রথম সারির আক্রমণে B2 স্টিলথ বোমারু বিমানটি বিখ্যাত S-400 ট্রায়াম্ফ এবং অন্যান্য ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন বিমান বিধ্বংসী সিস্টেমগুলিকে ধ্বংস করতে আসে এবং কার্যকরভাবে তার স্টিলথ প্রযুক্তির মাধ্যমে সেগুলিকে অক্ষম করে। এরপরে B-1 লান্সার শত্রুর লক্ষ্যবস্তুর দিকে খুব কম উচ্চতায় উড়ে যায়, যাতে পুরনো বিমান বিধ্বংসী বন্দুক এবং ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করা যায়। এটি পথ পরিষ্কার করে।